গত 16ই মে তারিখে মিরপুর ডিওএইচএস সংলগ্ন এলাকায় সংঘটিত হয়। আপনারা জানেন যে সেখানে একটি অজ্ঞাত ডেড বডি আমরা পাই এবং পরবর্তীতে আমরা প্রাথমিক যে সকল তথ্য পিউ ভিজিট করে পেয়েছিলাম তার মধ্যে আমরা যেটা পাই যে যেই অজ্ঞাত ব্যক্তির লাশটি ছিল সেটি অজিত মিয়া উর্ফে বাচ্চু নামে একজন সিএনজি ড্রাইভারের। এবং তাকে ভারী অথবা ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয় এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। তো এই ঘটনার পর থেকেই আমাদের র্যাব 4 ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে আমরা র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই। এবং এই তথ্য পাওয়ার পরে গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এখন পর্যন্ত যে সকল তথ্যগুলো পেয়েছি তাতে এই ঘটনার সাথে 6 থেকে 7 জনের একটি দল ছিল। এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটোখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকেই তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। পরবর্তীতে গত 15 তারিখে সকালবেলা ইয়াসিন সে সৌরভের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় আসে এবং পূর্ব পরিকল্পনা মাফিক 15 তারিখ সন্ধ্যার দিকে একটি সিএনজি ছিনতাই করবে এই টার্গেটে তারা বের হয়। 15 তারিখ দিবাগত রাতে অর্থাৎ রাত আনুমানিক 3টার দিকে ভিকটিম বাচ্চু মিয়া তার সিএনজি নিয়ে শ্যামলীতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে সৌরভ সে সিএনজি ভাড়া করে এবং সিএনজি ভাড়া করে 60 ফিট সংলগ্ন যে পানির ট্যাঙ্কি এলাকা সেখানে আসার পর সিএনজি ড্রাইভারকে সে টয়লেটে যাবে বলে সিএনজিটা থামাইতে বলে এবং তার একজন ভাই আসবে উঠবে এটা বলে সিএনজি থামাইতে বলে। পরবর্তীতে এখানে এসে সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিটি ঘোরানোর জন্য গাড়ি থেকে নামেন তখন তারা দুজন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের পরে সে আহত হয় এবং গুঙ্গানি শব্দ করে। এই দুজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাইতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। পরবর্তীতে মুসা যেই পরিকল্পনার অন্যতম অংশীদার তার পরামর্শে এই ড্রাইভারকে যদি বাঁচাই রাখা হয় সেক্ষেত্রে তারা আইন ঝামেলায় পড়বে এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। তার মৃত্যুর পরে তারা প্রায় 1-1.5 ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল 4:30টার দিকে মিরপুর ডিওএইচএস সংলগ্ন 4 নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় 2 মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়। তো এই চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা এই যেহেতু সিএনজি রক্তাক্ত ছিল সিএনজিটা সাভারে নিয়ে যায় এবং সাভারে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 16 তারিখ সন্ধ্যাবেলায় তারা সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন তার 2 সহযোগী দুলাল এবং শাহজালাল তারাও ইতিমধ্যেই এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজিটি 45,000 টাকায় বিক্রি করে
এবং পরবর্তীতে এই সিএনজিটি কুমিল্লার চান্দিনায় বা দেবিদ্বার এলাকায় নিয়ে এটার পরিবর্তন এবং পরিমার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিবরণ ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এটা শুধুই সিএনজি ছিনতাই তাদের মোটিভ এবং ওরা যেটা বলেছে যে প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটোখাটো চুরি ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে এবং আমরা যতদূর জানি একজনের নামে সম্ভবত চুরির মামলাও আছে। তো প্যাটার্ন দেখে মনে হয় যে এরা প্রফেশনাল খারাপ কাজের সাথেই সম্পৃক্ত। এটার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে এই সিএনজি চোর চক্র যেটা আছে, যেখানে তারা সিএনজিটা বিক্রি করেছিল, ইতিপূর্বে ওইখানে আরও কিছু সিএনজি গেছে। তো এটা আসলে হয়তো তদন্তকারী কর্মকর্তা আরও বিস্তারিত তদন্ত পরে বলতে পারবেন। মানে আমরা আসলে যেমন এই আসামি চক্রটার ব্যাপারে আমরা দুইটা জিনিস কমন পেয়েছি। একটা হচ্ছে এরা মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা এগুলো গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে যে ওরা জুয়ার সাথেও সম্পৃক্ত। তো এই দুইটা জিনিস হয়তো শুধু এদের ক্ষেত্রে না, আমাদের যারাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। তো আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকে মাত্র 45,000 টাকা সিএনজি, কিন্তু 45,000 টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। আচ্ছা ভাই, আমি এবার সেকেন্ডটাতে যাই। আপনারা জানেন যে গত 19 তারিখে রাত 9:30টায় সাভারে তালবাগ এলাকায় কামনা অটোমোবাইল গ্যারেজ যেটা আছে সেটার সামনে একটি রিভলভার মানে আগ্নেয়াস্ত্র দিয়ে একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। তো এই ঘটনা জানার পরেই আমাদের র্যাপচারের সাভার ক্যাম্প এই আসামিকে শনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করে এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে এই আসামির নাম মেহেদি হাসান এবং গতকালকে আমরা তাকে টঙ্গিস্থ এলাকা হতে রাতের বেলা গ্রেফতার করি। তার সাথে আমরা তার এই অপরাধের সাথে যেই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছে সেই আগ্নেয়াস্ত্রটি প্লাস 17 রাউন্ড অ্যামুনিশন পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে কোনো একটা জিনিস নিয়ে মনোমালিন্য ছিল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এই মেহেদি তিনি রিভলভার দিয়ে ভিকটিমকে গুলি করেন, যার ফলে তার মৃত্যু হয়। তো ইতিপূর্বে তার মেহেদির প্রিভিয়াস কোনো আমরা পাইনি, মামলা পাইনি, বাট এই হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি স্বীকার করেছেন।